বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সেলিনা আক্তার। আমার প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা বাসায় আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। গত ক্লাসে আমরা বাংলাদেশি মুদ্রা বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই অধ্যায় থেকে আমরা কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা দেখো, তোমাদের 81 পৃষ্ঠার দুটা প্রশ্ন আমি লিখেছি। এখানে দেখো 3 নং যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন, তাহলে সুজনের কত টাকা হলো? শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 70 টাকা 50 পয়সা আছে, কিন্তু তার মা কিন্তু তাকে দিয়েছে কত টাকা? 95 টাকা। সেখানে কিন্তু কোনো পয়সা দেয়নি। তাহলে আমরা এই প্রশ্নটা দেখেই কিন্তু বুঝতে পারছি যে সুজনের কত টাকা হলো। আচ্ছা, আমরা কিন্তু প্রশ্নটা দেখেই বুঝতে পারছি যে এখন কী করতে হবে, এটাকে যোগ করতে হবে। তাহলে আমরা আগে এভাবে লিখি যে সুজনের ছিল কত টাকা? 70 টাকা 50 পয়সা। ঠিক আছে। আর মা দিলেন, মা কত টাকা দিলেন? মা শুধুমাত্র 95 টাকাই দিলেন, মা কিন্তু কোনো পয়সা দেননি। আচ্ছা, এখন বলল যে সুজনের কত টাকা হলো। কত টাকা হলো এটা করতে গেলে আমরা কি করব? আমরা কিন্তু প্রশ্নটা দেখেই বুঝতে পেরেছি, এটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা লিখব এখানে, সুতরাং সুজনের মোট হলো। শিক্ষার্থীরা তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখনই আমরা প্রশ্নের অঙ্কগুলো করব, যে লেখাটা লিখব সেটা যেন কখনোই সংখ্যার পরে চলে না আসে, এটা যেন সংখ্যার আগেই থাকে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা আগে যোগ করি, এটা যা আছে তাই থাকবে, তার মানে 50 পয়সা। আর এটা যদি যোগ করি তাহলে কত হয়? 5, 9 আর 7 যোগ করলে কত হয়? হ্যাঁ, 116। তাহলে আমাদের কত হলো? 116। এখানে আমরা লিখে দিব টাকা। তাহলে সুজনের মোট কত টাকা হয়েছে? 165 টাকা 50 পয়সা। এবার আমরা উত্তরটা লিখে দিব। উত্তর, সুজনের মোট 165 টাকা 50 পয়সা হলো। ঠিক আছে, দেখেছো সমস্যাগুলো কিন্তু একেবারেই সহজ এবং খুব মজারও। এবার আসো আমরা 4 নং প্রশ্নে চলে যাই। এখানে লেখা আছে যে রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটা বই কিনেছে। বইটা কিনে সে দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়েছে, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? যে কথাটা আমি আগে বলতে গিয়েছিলাম, দেখো সে কিন্তু বই কিনেছে 85 টাকা 75 পয়সা দিয়ে, কিন্তু দোকানদারকে কিন্তু সে শুধুমাত্র 100 টাকাই দিয়েছে, সে কিন্তু কোনো পয়সা দেয়নি। আর যেহেতু আমরা এই প্রশ্নটা পড়েই বুঝতে পারছি যে এটা কি হবে, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। আমরা যদি দোকানে গিয়ে কিছু কিনে আমরা কি সেই টাকাই দিই সব সময়? না, আমরা কিন্তু অনেক সময়, ধরো তুমি 10 টাকার একটা জিনিস কিনেছো, তোমার কাছে 10 টাকা ভাঙতি নেই, তখন তুমি কি করবে? তুমি নিশ্চয়ই 20 টাকার একটা নোট দিবে। বা ধরো তুমি 15 টাকার একটা জিনিস কিনেছো বা 18 টাকার একটা জিনিস কিনেছো, তুমি কি করেছো? 20 টাকা দিয়েছো, তাহলে নিশ্চয়ই দোকানদার তোমাকে কি করবে? কিছু টাকা ফেরত দিবে। এখন এই যে ফেরত দিবে, সেটা কিভাবে ফেরত দিবে? সেটা ফেরত দিবে হচ্ছে বিয়োগ করে, যে তুমি কত টাকা জিনিস কিনলে এবং কত টাকা দিলে। ঠিক তেমনি এই সমস্যাটা এরকম। এখন এখানে আমাদের পয়সা নেই, কিন্তু এখানে পয়সা আছে। তাহলে আমরা কি করব? দেখো আমরা লিখব এভাবে যে দোকানদারকে দিল কত টাকা? 100 টাকা।
এবং যেহেতু আমার উপরে পয়সা আছে, এখানে পয়সা নেই, তাহলে আমি এখানে কি লিখে দিব? আমরা একে লিখে দিব 00 পয়সা। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো? যেহেতু আমি পূর্ণ একটা 100 টাকার নোট দিয়েছি, তাইলে এখানে সে কী লিখে দিতে হবে? 00 পয়সা। এখন এটা কেন আমরা যোগের ক্ষেত্রে কেন লিখিনি আর বিয়োগের ক্ষেত্রে কেন লিখব? কারণ বিয়োগের ক্ষেত্রে আমাকে এখানে 75 পয়সা বিয়োগ করতে হবে, তখন আমি কার কাছ থেকে বিয়োগ করব? এর জন্য এটা আমাদেরকে লিখে নিতে হবে। আর কি কিনলো? বই কিনলো। বই কিনলো, বই কিনেছে কত টাকা? 85 টাকা 75 পয়সা। 85 টাকা 75 পয়সা। তাহলে এখন আমরা কি লিখব? যে সুতরাং দোকানদার ফেরত দিবেন। দোকানদার ফেরত দিবেন। শিক্ষার্থীরা, এর আগেও কিন্তু আমি তোমাদের এই ধরনের একটা বিয়োগ করিয়েছিলাম। এই যে এখানে 00 পয়সা আছে, আমি আগে নিয়মটা শিখাচ্ছি, এরপরে তোমাদেরকে আমি সহজ পদ্ধতিতে তুমি কিভাবে করবে সেটাও আমি তোমাকে শিখিয়ে দেব। তাহলে এখানে যে পয়সা আছে, আমরা এখান থেকে কি করব? 1 টাকা এখানে ধার নিয়ে আসবো। আমি তোমাদেরকে এখানে রাফ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি 1 টাকা ধার নিয়ে আসলাম, তাহলে 1 টাকায় কত পয়সা হয়? 1 টাকায় হয় 100 পয়সা। আমরা এখানে লিখলাম 100। এবার এই 75 আমি বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 25। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি তুমি খেয়াল করো, এখানে তুমি এই ওভাবে না করলেও পারবে, তুমি সরাসরি যদি বিয়োগ করো। দেখো 5 আছে, 10 হবে কত হলে? 5 আছে, 10 হবে কত হলে? 5 হলে হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে, 10 হবে কত হলে? 2 হলে ওই যে হাতের 1 থাকে, সেই 1টাকে আমরা এখানে নিয়ে আসব। ঠিক আছে? আর যদি তুমি এভাবে না বুঝো, তাহলে তুমি কি করবে? এই যে বিয়োগ করলাম, বিয়োগ করে আমি কত পেয়েছি? 25 পেয়েছি। এরপর যে আমি এই 100 পয়সা ধার নিয়েছি, মানে 1 টাকা ধার নিয়েছি, সেই 1 টাকাকে এখানে নিয়ে আসতে হবে। সেম একই নিয়ম। তাহলে 5 আর 1 কত হয়? 6। 6 আছে, 10 হবে কত হলে? 4 হলে হাতে আছে 1, 9, 9 আছে, 10 হবে কত হলে? 1 হলে হাতে আছে 1, 1 1 মিলে গেলে 0। আমরা জানি সেটা বাম পাশে বসে না, তাহলে আমরা কি লিখব? 14 টাকা 25 পয়সা। ঠিক আছে? তাহলে দোকানদার রিমাকে কত টাকা ফেরত দিবে? 14 টাকা 25 পয়সা ফেরত দিবে। তাহলে উত্তর কি লিখব? যে উত্তর দোকানদার 14 টাকা 25 পয়সা ফেরত দিবেন। ঠিক আছে? এবার দেখো আমাদের 5 নং প্রশ্নটি কি লেখা আছে? 2টি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকা দিল। দোকানদার কত টাকা ফেরত দিবে? এখানে কিন্তু আমাদের 2টা সমাধান করতে হবে। আগে আমাদের মোট মূল্য কত টাকা সেটা বের করতে হবে, এরপর দোকানদার কত টাকা ফেরত দিবেন সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে কি লিখব? যে খাতার মূল্য কত টাকা? 60 টাকা। আর কলমের মূল্য কত টাকা? 45 টাকা 60 পয়সা। তাহলে মোট মূল্য কত হলো সেটা আগে আমরা বের করব। লিখব কি? সুতরাং মোট মূল্য যেহেতু উপরে কিছু নাই, তাহলে 60-এর 60ই হবে। আমরা এখানে পয়সাটা আগেই লিখে দিচ্ছি। আর এখানে হবে কত? 5, 4 আর 6 যোগ করলে হয় 10। তাহলে সে মোট কত টাকা জিনিস কিনলো? 105 টাকা 60 পয়সা জিনিস
কিনলো। এবার আমরা লিখব কি, যে একটু ফাঁকা করে লিখতে হবে। দোকানদারকে দিল, দোকানদারকে দিল কত টাকা? 500 টাকা। এখানেও শিক্ষার্থীরা একটু খেয়াল করো, সে কিন্তু 500 টাকা শুধু একটা নোট দিয়েছে, সে কিন্তু কোনো পয়সা দেয়নি। আর যেহেতু আমরা এখন বিয়োগ করব, তাহলে আমরা এখানে কি লিখব? 00 পয়সা, এটা আমরা এখানে লিখে নিব। আর মোট কিনলো, মোট কিনলো, সে কত টাকা জিনিস কিনেছে? 105 টাকা। কত পয়সা? 60 পয়সা। এবার এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার কি বই করব? দোকানদার কত টাকা ফেরত দিবে, তাহলে কি লিখব? সুতরাং দোকানদার ফেরত দিবেন, দোকানদার, এটা একটু ছোট করে লিখবে, ফেরত দিবে। এখন ঠিক আগের নিয়মেই দেখো, আমি যদি বিয়োগ করি 0 0 0, 6 আছে 10 হবে কত হলে? 4 হলে। হাতে কিন্তু আমাদের যে 1 আছে, সেই 1টা আমরা এখানে নিয়ে আসব, তাহলে 5 আর 1 এ 6, 6 আছে 10 হবে কত হলে? 4 হলে। হাতে আছে 1, 1 আছে 10 হবে কত হলে? 9 হলে। হাতে আছে 1, 1 আর 1 এ 2, 2 আছে 5 হবে কত হলে? 3 হলে। ঠিক আছে, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? 394 টাকা 40 পয়সা। এবার আমরা উত্তর লিখব। উত্তর, দোকানদার 394 টাকা 40 পয়সা ফেরত দিবেন। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আসলে আমরা 6 নংয়ে চলে যাচ্ছি। 6 নং আমাদের প্রশ্নটা কি বলেছে একটু খেয়াল করো। বেলাল 80 টাকা 75 পয়সার চাউল এবং 30 টাকা 50 পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে? তাহলে আমরা এভাবে আগে লিখতে পারি যে চাউল কিনলো, চাউল কিনলো কত টাকা? 80 টাকা কত পয়সা? 75 পয়সা। ঠিক আছে, আর সবজি কিনলো, সবজি কিনেছে কত টাকা? 30 টাকা, 30 টাকা 50 পয়সা। তাহলে আমাদের প্রশ্ন বলেছে যে সে মোট কত টাকা খরচ করে। যেহেতু মোট আছে, আমাদের এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখব? সুতরাং সে মোট খরচ করে। এবার দেখি আমরা, দেখো 5 এর 5, 7 আর 5 কত? 12, 12 কত বসবে? 2, হাতে আছে আমাদের 1, সেই 1টাই আমরা এখানে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে 1-এর 1ই বসে, আর 8 আর 3 কত? 11। তাহলে সে মোট কত টাকা খরচ করেছে? 111 টাকা 25 পয়সা, 25 পয়সা। তো এবার আমরা উত্তরটা লিখব। উত্তর, সে মোট 111 টাকা 25 পয়সা খরচ করে। শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4টা সমস্যার সমাধান করলাম। আগামী দিনে আবার আমি তোমাদেরকে এই 81 পৃষ্ঠার সমস্যাগুলোর সমাধান নিয়ে তোমাদের কাছে চলে আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় বেশি বেশি করে লেখাপড়া করবে। আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার সামনে চলে এসেছে, সুতরাং এখন আর তোমরা কিন্তু সময় নষ্ট করবে না। আচ্ছা, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।